আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ধর্ম মত পথের ভিন্নতা থাকলেও বাংলাদেশের সবাই একই পরিবারের অংশ। শত পার্থক্য থাকলেও শত্রুতা নেই কারো বিরুদ্ধে। ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপের আগে উদ্বোধনী বক্তব্যে কথা বলেন তিনি। বলেন, বিভিন্ন বিষয় নিয়ে বিদেশি অনেক গণমাধ্যমে যা বলা হচ্ছে তা নিয়ে ফারাক রয়েছে। রিপোর্ট করছেন হাসান মাহমুদ। সত্য আর আমরা কোনদিন দেখব না। আমরা বর্তমানে দেশের চলমান নানা ইস্যুতে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংলাপে অংশ নেন একাধিক ধর্মীয় নেতা এবং সেটা আসছে আমাদের সংবিধান থেকে। উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, জাতীয়তা ও পরিচয়ের প্রশ্নে বাংলাদেশের সবাই একই পরিবারের সদস্য। তিনি বলেন, রাষ্ট্রের জনগণের মধ্যে মত পথের ভিন্নতা থাকলেও পরিবারের মতো সবাইকে থাকতে হবে ঐক্যবদ্ধ। আমরা একটা পরিবার, আমরা আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু পরিবার এক। আমরা সবাই একই পরিবারের সদস্য, এটাতে জোর দিয়েছিলাম। আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা কারোর শত্রু নই, পরস্পরের শত্রু নই। আমরা এক জায়গাতে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে, আমাদের পরিচয়ের প্রশ্ন আছে। আমরা বাংলাদেশি, আমরা এক পরিবারের সদস্য। ডক্টর ইউনূস বলেন, সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে এমন খবরের পর সবাইকে নিয়ে বসে আলোচনা করা হয়েছে। এ সময় দুর্গাপূজায় নিরাপত্তায় সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। বলেন, পূজা তাই জাতীয় উৎসবে পরিণত হয়েছিল। আমাদেরকে নিশ্চিত হতে হবে যে হিন্দু সম্প্রদায়ের উপরে কোনো রকমের হামলা যেন না হয়। আমি খুব খুশি হলাম, সবাই তা খুব সিরিয়াসলি নিল। আপনাদের মনে আছে, খুব উৎসব সহকারে সবাই দুর্গাপূজা করলো। প্রধান উপদেষ্টা বলেন, এখন নতুন করে সংখ্যালঘু অত্যাচারের কথা বলা হচ্ছে, বিদেশি গণমাধ্যমে প্রচারিত হচ্ছে, অথচ এসব তথ্যের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আমি পেলাম তথ্য, প্রতিকার পাচ্ছে না। এটা সমাধান করতে হবে। সমস্যা হয়ে গেলে সেটা সমাধান করতে হবে। সেই সমাধানটা আমরা কিভাবে করবো? আজকের আলোচনা এটা খোলাখুলি আলোচনা, সবাই আলাপ করব। আমাদের লক্ষ্যের মধ্যে কোনো গোলমাল নেই। এখন এই তথ্য প্রবাহটা কিভাবে হবে, দোষীকে কিভাবে ধরতে হবে, যাতে করে অন্যরা মেসেজটা পেয়ে যায় যে এখানে গোলমাল করে সুবিধা হবে না। আমরা আমাদের অন্তর্গত শক্তি, আমাদের দেশের ভেতরকার শক্তি, ভেতরকার সংহতি শক্তি বৃদ্ধি করব। বাইরে যতই ষড়যন্ত্র হোক না কেন, আমরা যদি ভেতরে এই দেশের মধ্যে ঐক্যবদ্ধ থাকি, রাজনৈতিকভাবে সম্প্রদায়গত জায়গা থেকে এবং আরও অন্যান্য ক্ষেত্র বিশেষ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বাইরে যত অপপ্রচার চলুক, বাংলাদেশ এগিয়ে যাবে। এর আগে বুধবার একই স্থানে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপ করেন প্রধান উপদেষ্টা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আগামী সোমবার ঢাকায় বৈঠক করবেন ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত ২৭ দেশ ও ঢাকায় ইইউ মিশন প্রধান সহ ২৮ রাষ্ট্রদূত। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম ব্রিফিংয়ে একথা জানান। ইইউ এর সব সদস্য দেশের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগটি এবারই প্রথম। এই উদ্যোগ বাংলাদেশ ও ইইউ এর সম্পর্ককে আরও সুসংহত করবে বলে জানান তিনি। মুখপাত্র বলেন, আসন্ন বৈঠকে বাংলাদেশের সঙ্গে ইইউভুক্ত সদস্য রাষ্ট্রগুলো এবং ইইউ এর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক পর্যালোচনা, সহযোগিতার নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্র, এলডিসি উত্তরণ পরবর্তী জিএসপি প্লাস বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন সৃষ্ট অস্তিত্ব সংকট মোকাবেলা, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন এবং সর্বোপরি একটি টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হবার সম্ভাবনা রয়েছে। সাথে সদস্য রাষ্ট্রসমূহ এবং ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক পর্যালোচনা, সহযোগিতার নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্রসমূহ, এলডিসি উত্তরণ পরবর্তী জিএসপি প্লাস বাণিজ্য সুবিধাদি, জলবায়ু পরিবর্তনের সৃষ্ট অস্তিত্ব সংকট মোকাবেলা, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন
এবং সর্বোপরি একটি টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা করবে বলে আশা করা যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সকল সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগটি এবারই প্রথম। ভারতীয় আগ্রাসন রুখে দিতে দেশের জনগণ প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। রাজধানীর আলাদা কয়েকটি অনুষ্ঠানে তারা বলেন, প্রতিবেশী দেশ নানাভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে বাংলাদেশকে। তাদের এই তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। আবির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতা আতিকুর রহমান শালু স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, সকল অপশক্তি ও পরিবেশগত আগ্রাসন মোকাবেলায় দেশের মানুষ ও সরকারকে একসাথে কাজ করতে হবে। পরিবেশগত বিপর্যয় আজকে ফারাক্কা এবং অন্যান্য 56টি অভিন্ন নদী রয়েছে আমাদের বন্ধু রাষ্ট্র এবং আমাদের মধ্যে। লোয়ার রাইবেরিয়ান হিসেবে আমাদের আন্তর্জাতিকভাবে কিছু অধিকার যেটা জাতিসংঘ স্বীকৃত, সেই অধিকারগুলো কিন্তু আজকে পর্যন্ত আমরা পাইনি। যদি আজকে আমরা সেই পরিবেশগত বিপর্যয়গুলো রোধ করতে না পারি, তাহলে আপনাদের যে বংশধরেরা তারা কিন্তু বাংলাদেশ থেকে নিশ্চিন্ন হয়ে যাবে। আর জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে ভারত। আজকে তারা নানা ধরনের উস্কানি দিচ্ছে বাংলাদেশে, মানুষের মধ্যে, বাংলাদেশের ভিতরে, কিন্তু বাংলাদেশের মানুষ তাদের উস্কানিতে পা দেয়নি। পার্শ্ববর্তী দেশ যে আমাদের এখানে উস্কানি দিতে পারে, এটা গোটা জাতি ধরে ফেলেছে। আমরা ওদের পণ্য বর্জন করব। এদিকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন, অপপ্রচার ও সার্বভৌমত্ব বিরোধী অপতৎপরতা বন্ধের দাবিতে অন্য এক প্রতিবাদ সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান। শেখ হাসিনার প্রেতাত্মারা কোনোদিনও আর বাংলাদেশে নতুন ষড়যন্ত্র করতে পারবে না। বাংলাদেশে অস্থিতিশীল ঘটনার জন্য ভারতের আশ্রয়ে শেখ হাসিনার কর্মকাণ্ডকেই দায়ী করেন বক্তারা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। গণমাধ্যমের স্বাধীনতা এই সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে নতুন বাংলাদেশে কেমন গণমাধ্যম চাই শীর্ষক আলোচনায় তিনি এই মন্তব্য করেন। বক্তারা ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার মোকাবেলায় দেশীয় গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান। নূর হোসেনের রিপোর্ট। মফস্বল ও জাতীয় পর্যায়ে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য বেশ কয়েকজন সাংবাদিকের হাতে পুরস্কার তুলে দেয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এই উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর বিআইসিসিতে অনুসন্ধানী সাংবাদিকতা কনক্লেভ এবং নতুন বাংলাদেশের গণমাধ্যম শীর্ষক আলোচনার আয়োজন করা হয়। অনুসন্ধানী সাংবাদিকতা এবং অনুকূল পরিবেশ আলোচনায় উঠে আসে অনুসন্ধানী সাংবাদিকতার নানা প্রতিবন্ধকতা। গণমাধ্যম কর্মীদের বেতন নিয়েও উষ্মা প্রকাশ করেন সিনিয়র সাংবাদিকরা। এটা পয়সা ছাড়া হয় না, কেবলমাত্র আকাঙ্ক্ষার উপর নির্ভর করে না। তো এই বেতনে এবং দ্রব্যমূল্যের যে অবস্থা, এটা দেশ সংবাদ কর্মীদের কাছ থেকে খুবই ভেতরে গিয়ে ইনভেস্টিগেটিভ জার্নালিজম করা কঠিন। বিগত স্বৈরাচারী সরকারের আমলে গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আলোচকরা ভারতীয়দের মিথ্যাচার প্রতিরোধে দেশের গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান। জনস্বার্থ প্রতিফলিত হচ্ছে কিনা, জনস্বার্থ তারা রক্ষা করছে কিনা, জনস্বার্থের পক্ষে এই কাজটা হচ্ছে কিনা, সেই টেস্ট যদি আমরা না রাখি, তাহলে সেটাকে কি আমরা সংবাদপত্র বা টেলিভিশন যে মাধ্যমেই হোক না কেন, সেটাকে কি আমরা গণমাধ্যম বলবো? স্বাধীন গণমাধ্যম তৈরিতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা কোনো মিডিয়াকে প্রমোট করছি না, কোনো মিডিয়ার এগেইনস্টে নামছিও না, কাঁচা খুলে নামছিও না, আমরা কাউকে কোনো জায়গায় বসাচ্ছি না। বাংলাদেশে গণমাধ্যমের মুক্ত গণমাধ্যম স্বাধীনতা, গণমাধ্যম স্বাধীনতা সহ অন্যান্য ক্ষেত্রে বাস্তব পরিবর্তন কখনই সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এবং আমি যোগ করব আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না আসে। ভবিষ্যতে স্বাধীন সাংবাদিকতার জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতার আহ্বান জানান বক্তারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।
নগদ নিবেদিত অর্থনীতির খবর। বিদ্যুৎ ও প্রাথমিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে যে কোনো পর্যায়ে দুর্নীতি ও লুণ্ঠনে জড়িত ব্যক্তিদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। ব্যক্তি খাতে মালিকানাধীন ফার্নেস অয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর চুক্তি ও পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট বাতিলও চেয়েছে সংগঠনটি। সকালে রাজধানীতে জ্বালানি খাত সংস্কার নিয়ে গণমাধ্যমের সঙ্গে সংলাপে এমন দাবি করা হয়। ক্যাব বলছে, পতিত সরকারের আমলে রূপপুর, রামপাল, মাতারবাড়ি ও পায়রার বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের চুক্তি পর্যালোচনা করা প্রয়োজন। ভারতের আদানির কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প থেকে বিদ্যুৎ আমদানি ব্যয়কে লুণ্ঠনমূলক উল্লেখ করে ক্যাব নেতারা এই চুক্তি বাতিল করার দাবি জানান। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। জ্বালানি খাতকে এখন যে ধরনের ডেড বেডে আছে এই খাতকে এখানে এখন জীবিত করে তাকে সেবা দানের সক্ষম করাটা এখন বিরাট চ্যালেঞ্জিং সরকারের জন্য। এইটা এখন পর্যন্ত সরকার বুঝতে পারছে না। এই বুঝতে না পারাটাই হচ্ছে আমাদের জন্য ভীতিকর ব্যাপার। এটা দিয়ে ব্যবসা করার সুযোগ নেই, এটা নিয়ে এদেশের মানুষের কাছ থেকে মুনাফা আদায় করার সুযোগ নেই। প্রথমবার জুনিয়র হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনকারী বাংলাদেশ অনূর্ধ্ব 21 হকি দলকে 5 লাখ টাকার চেক হস্তান্তর করেছে হকি ফেডারেশন। ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জানিয়েছেন, দীর্ঘমেয়াদী ক্যাম্পের পাশাপাশি সুযোগ সুবিধা বাড়ানোর কথা। কুশল ইয়াসিরের রিপোর্ট। হকির যে কোনো পর্যায়ে বিশ্বকাপে প্রথম দেখা যাবে বাংলাদেশের পতাকা। ওমানের মাস্কাটে জুনিয়র এশিয়া কাপে এ যোগ্যতা অর্জন করা লাল সবুজদের সংবর্ধনা দিয়েছে হকি ফেডারেশন। 5 লাখ টাকা অর্থ পুরস্কার দেয়া ছাড়াও দীর্ঘমেয়াদী ক্যাম্প ও বিদেশি প্রশিক্ষক আনার পরিকল্পনার কথা জানিয়েছেন ফেডারেশন সভাপতি। আমাদের নিজের কোচের বাইরে যদি আমাদের বাইরে থেকে কোচ নিয়ে আসতে হয় সেটাও আমরা করব। আপনি ঠিক বলেছেন যে আজ বর্তমান যুগের হকি অনেক পরিবর্তিত এবং এখানে অনেক ফিজিক্যাল হয়ে গেছে খেলাগুলি, অনেক টেকনিক্যাল থেকে এখন ফিজিক্যাল হয়ে গেছে, অনেক ফাস্ট হয়ে গেছে খেলা। তো ওদের সাথে আমরা সত্যি কম্পিট করতে হলে আমাদেরকে অনেক প্রস্তুতি নিতে হবে। তো আমরা চেষ্টা করব, আমাদের বেস্ট এফোর্ট আমরা দিব। 10 দেশের এশিয়া কাপে পঞ্চম হয়েছে বাংলাদেশ। সুযোগ সুবিধা বাড়ালে মাঠের খেলার মান আরও বাড়বে বলছেন খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা। অনেকগুলো মিস করছি, বাট আরও গোল হতে পারতো। আমি মনে করি, আমার পার্সোনাল অপিনিয়ন, আমি আরও ভালো খেলতে পারতাম। আমাদের আরও হার্ড ট্রেনিং করতে হবে, প্লাস বাইরের সাথে ফ্রেন্ডশিপ ম্যাচ খেলতে হবে। যেমন আমাদের এশিয়ার ভিতরে মালয়েশিয়া, ওমান, জাপান, কোরিয়া। এক বছরের মধ্যে অবশ্যই প্রিমিয়ার লিগ থাকতে হবে। একটা ফ্র্যাঞ্চাইজি লিগ যদি থাকে তাহলে খেলোয়াড়রা ফিনান্সিয়ালিটা মানে কিছুটা বেনিফিটেড হবে। এবং আমাদের প্রিমিয়ার লিগ এবং ফ্র্যাঞ্চাইজি লিগ কিন্তু মানে আমি বলবো মোটামুটি বিশ্বমানের। এর আগে সকালে ওমান থেকে দেশে ফেরে বাংলাদেশ অনূর্ধ্ব 21 দল। আগামী ডিসেম্বরে ভারতে আয়োজন হবে যুব বিশ্বকাপ। বড়দের বিশ্বকাপেও খেলার ইচ্ছা বাংলার যুবাদের। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।